কালকে একটি ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম তুর্কিশ অফিসিয়াল এজেন্সি এবার বাংলাদেশে বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করছে শুধুমাত্র ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য। এই ধরনের একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছে এবং এই সম্পূর্ণ রিপোর্টে ছত্রে ছত্রে যে কথাগুলো লেখা ছিল তা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল। এই রিপোর্টটি নিউজ 18 নেটওয়ার্কে প্রকাশ করা হয়। আমি কালকে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছি, আপনারা দয়া করে সেই ভিডিওটি দেখবেন, তাহলে আজকের এই ভিডিওতে ভারত পাল্টা যে মাস্টার স্ট্রোক দিল আপনারা খুব সহজেই এই দুটো বিষয়কে কানেক্ট করতে পারবেন। কালকে সেই রিপোর্টে কি লেখা ছিল দেখুন, ছোট্ট করে যদি আপনাদের একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। এই পুরো বিষয়টার মধ্যে এক আন্তর্জাতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে, তা খুব সহজেই আপনারা বুঝতে পারবেন। সেখানে সেই রিপোর্টে বলা হয়েছিল তুর্কিশ ইন্টেলিজেন্স এজেন্সি এবার বাংলাদেশে ফান্ডিং করছে। এই রিপোর্টে জামাতি ইসলামের নাম উল্লেখ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল তুর্কি সরকার এখন একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিল্ড করতে চাইছে পাকিস্তানের আইএসআই, বাংলাদেশ এবং তুর্কি একত্রে মিলে ভারতকে অশান্ত করার জন্য। এবং এই পুরো বিষয়টা এতদিন ধর্মীয় আধারে রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল, অর্থাৎ অনেক বেশি রিলিজিয়াস সেন্টিমেন্টকে তারা কাজে লাগাচ্ছিলেন। কিন্তু এবার থেকে তুরস্ক বাংলাদেশে বিপুল পরিমাণে টাকা ফান্ডিং করতে শুরু করেছে, অর্থাৎ পুরো বিষয়টি আন্তর্জাতিক স্তরে আর রিলিজিয়াস সেন্টিমেন্টের জন্য একে অপরের পাশে আছে এরকম নয়, সরাসরি স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে বাংলাদেশকে ট্রিট করছে তুর্কি এবং তার জন্য তারা ইকোনমিক্যাল এবং লজিস্টিক্যাল সাপোর্ট বাংলাদেশে করছে। পরবর্তীকালে আরো কিছু তথ্য সেই রিপোর্টে উঠে আসে। সেখানে বলা হয় জামাতের বর্তমান যে অফিস হয়েছে ঢাকাতে মগবাজারে, সেই অফিসের ফান্ডিংও কিন্তু তুরস্ক থেকে আসছিল। এবং আরো একটি ছোট্ট ইনপুট যেটা আমি ভিডিওতে দিয়েছিলাম তা হলো ঢাকা ইউনিভার্সিটির মতো একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয়ে একাধিক পোস্টার দেখা গেছিল, যে পোস্টারগুলো লাগিয়েছিল বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থার ফান্ডিং কিন্তু এসেছিল তুর্কিশ অফিসিয়াল বিভিন্ন সরকারের লোকজনের পক্ষ থেকে। বর্তমানে তুরস্কদের যে পার্টি শাসক দল হিসাবে ক্ষমতায় আছে তাদের পার্টি দ্বারা ফান্ডিং করা হয়েছিল বাংলাদেশের এনজিও কে। তারা যে পোস্টার লাগিয়েছিল সেই পোস্টারে পরিষ্কারভাবে বৃহত্তর বাংলা গড়ার ডাক ছিল এবং বৃহত্তর বাংলা গড়ার ডাকের মধ্যে তারা বাংলার কিছু অংশকে অ্যাটাচ করেছিলেন এবং ভারতকে টুকরো করার পরিকল্পনা করা হয়েছিল সেই পোস্টারে। আর এরপরেই নড়ে চড়ে বসতে শুরু করে ভারত। কিছুদিন আগে আমি আরো একটি ভিডিও করেছিলাম যেখানে একাধিক গোয়েন্দা রিপোর্টে বাংলাদেশকে কেন্দ্র করে আইএসআই, তুরস্ক এবং একাধিক ইসলামিক র্যাডিক্যাল গ্রুপ ভারতকে এবং সেভেন সিস্টার্সকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু উঠে আসে। আর আজকে তুরস্কের এই পরিকল্পনার পাল্টা ভারত কিন্তু অফিসিয়ালি ঘোষণা করলো এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এর আগে তুরস্ককে যেভাবে ইকোনমিক্যালি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা ভারত করেছিল, আজকে কিন্তু ইকোনমিক্যাল সেক্টর থেকে এই পুরো বিষয়টি ডিপ্লোম্যাটিক স্তরে চলে গেল। সেখানে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সফর সূচি ঘোষণা করা হয়। সেখানে বলা হয় প্রধানমন্ত্রী যখন G7 সামিটে কানাডায় যাবেন, যাওয়ার পথে তিনি সাইপ্রাসে যাবেন। হঠাৎ করে সাইপ্রাসে কেন ভারতের প্রধানমন্ত্রী, এ বিষয়ে একাধিক ব্যক্তি কিন্তু প্রশ্ন তোলেন। 25 বছর পর কোনো ভারতের প্রধানমন্ত্রী কিন্তু সাইপ্রাসে যাচ্ছেন। শেষবার এই সফর হয়েছিল 2002 এর এই সময়টায় অটল বিহারী বাজপেয়ী করেছিলেন। 1983 সালে এর আগে ইন্দিরা গান্ধীও কিন্তু সাইপ্রাসে গেছিলেন, কারণ সে সময়ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেকটা ভালো ছিল। এই সাইপ্রাস এমন একটি দেশ যা কিন্তু ভারতের ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক একটি শক্তিশালী জায়গা হতে পারে তুর্কির বিপক্ষে লড়ার জন্য। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে মাস্টার স্ট্রোকটি এইভাবে ভারতের বিদেশ দপ্তর যে করবেন তা হয়তো তুরস্ক বুঝতে পারেননি। কেন সাইপ্রাসটা ইম্পর্টেন্ট প্রথমে তো বলি, এই মুহূর্তে তুরস্ককে কাউন্টার করার জন্য ভারত কি চাইছে। কালকে তুরস্কের পক্ষ থেকে একটি বিস্ফোরক ঘোষণা করা হয়েছে। তারা যে শুধুমাত্র বাংলাদেশে ফান্ডিং করছে তা নয়, তারা একটি শক্তিশালী স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি করতে চাইছে পাকিস্তান, বাংলাদেশ এবং তুরস্ককে একত্রে নিয়ে। এবং বাংলাদেশকে তারা নাকি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরিতে সাহায্য করবে। ভাবতে পারছেন, বাংলাদেশে তৈরি হচ্ছে ডিফেন্স কমপ্লেক্স, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এবং তার ফান্ডিংটা করবে তুরস্ক। হঠাৎ করে বাংলাদেশের এত বিপুল পরিমাণে মিলিটারি অস্ত্রের প্রয়োজন হচ্ছে কেন? ঠিক যেভাবে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল তুরস্ক, ঠিক সেরকম ভাবে
এখন তুরস্ক কিন্তু বাংলাদেশকে বাজি ধরছে শুধুমাত্র ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য, এবং তারা শক্তিশালী একটি জোট গঠন করছে। সম্ভবত সেই জোটে তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান এবং বাংলাদেশও থাকবে। ফলে এতদিন যে ছোট ছোট টুকরো টুকরো খবরগুলো দেখেছেন, আজকে কিন্তু দিনের আলোতে পরিষ্কার হয়ে যাচ্ছে এই টুকরো টুকরো খবরগুলো আসলে এক বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনারা ভাবলেন অপারেশন সিন্দুরে শুধু পাকিস্তানকে সাপোর্ট করছে তুরস্ক, আর তো কিছু করছে না। আজকে এসে দেখুন তারা বাংলাদেশের ডিফেন্স কমপ্লেক্স তৈরি করবে এই রকম একটি ঘোষণা করে দিয়েছে। অর্থাৎ ভারতের সেই গোয়েন্দা রিপোর্ট 100% সত্যি কিন্তু প্রমাণ হয়ে গেল যখন তুর্কি বাংলাদেশের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ গড়ার এই রকম অফিসিয়াল ঘোষণা করে দিল। অর্থাৎ এই পুরো বিষয়টি আর রিলিজিয়াস সেন্টিমেন্টাল অ্যাঙ্গেলে ভাববেন না, যে যেহেতু বাংলাদেশ ইসলাম প্রধান একটি রাষ্ট্র এবং তুরস্ক ইসলাম প্রধান একটি রাষ্ট্র, ফলে একে অপরকে সাহায্য করছে, বিষয়টি সেটা নয়। বিষয়টি পরিষ্কারভাবে ভারত বিরোধী এক চক্রান্তে পরিণত করা হয়েছে তুর্কিশ এরদোয়ান সরকারের পক্ষ থেকে, এবং সেই চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য কখনো তারা পাকিস্তানকে কাজে লাগাচ্ছে, কখনো তারা বাংলাদেশকে কাজে লাগাচ্ছে, এবং সর্বোপরি পাকিস্তান, আজারবাইজান, বাংলাদেশকে নিয়ে শক্তিশালী এক ইসলামিক র্যাডিক্যাল গ্রুপের ফরমেশন তুর্কির পক্ষ থেকে করছে। পাশাপাশি আজকে নরেন্দ্র মোদীর সফরসূচিতে দেখা গেল 25 বছরের কাছাকাছি সময়ে প্রথমবারের জন্য ভারতের প্রধানমন্ত্রী সাইপ্রাসে গেলেন। স্ট্র্যাটেজিটা খুব পরিষ্কার, সাইপ্রাসকে কনফিডেন্সে নিয়ে আসা। এই সাইপ্রাসের সঙ্গে তুর্কির যুদ্ধ বর্তমানে যে জায়গায় গেছে তা কিন্তু আজকে শুরু হয়নি, এক ঐতিহাসিক সময়কাল থেকে এই পুরো বিষয়টি চলছে, এবং সাইপ্রাসের কিছুটা অংশ কিন্তু তুর্কি জোর করে দখল করে রেখেছে। আমি কিছু ম্যাপও আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন আসলে কনফ্লিক্টের জায়গাটা ঠিক কোথায়। তবে তার আগে ভারতের প্ল্যানিংটা একটু বোঝানোর চেষ্টা করি। ভারত চাইছে তুর্কিশ এই স্ট্র্যাটেজিক যে অ্যালায়েন্স তৈরি করেছে তার বিপক্ষে পাল্টা দেওয়ার জন্য একটি স্ট্র্যাটেজিক কোয়াড তৈরি করতে। সেই কোয়াডে গ্রিস থাকবে, আর্মেনিয়া থাকবে, ভারত থাকবে এবং সাইপ্রাস থাকবে। অর্থাৎ তুর্কির বিপক্ষে যে সকল আন্তর্জাতিক শক্তিগুলো আছে তাদেরকে একই ছাতার তলায় নিয়ে আসার জন্য ভারত এই প্রথমবারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল, এবং এই শক্তিশালী কোয়াড আন্তর্জাতিক মঞ্চে তুরস্কের বানানো এই রকম র্যাডিক্যাল গ্রুপের বিপক্ষে লড়াই করবে, এবং ইকোনমিক্যাল সেক্টর বলুন, ডিপ্লোম্যাটিক স্তর বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে তুর্কিকে পাল্টা দেওয়ার পরিকল্পনা ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি এই প্রথম করা হলো। তা প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কানাডা যাওয়ার সময় তিনি যাবেন সাইপ্রাস, ফেরার সময় তিনি যাবেন ক্রোয়েশিয়া। এই সাইপ্রাস এবং ক্রোয়েশিয়া দুটোই কিন্তু আবার ইস্টার্ন ইউরোপের দেশ, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য। অর্থাৎ ওয়েস্টার্ন ইউরোপে যেভাবে চীন ডমিনেট করার চেষ্টা করেছে, ইস্টার্ন ইউরোপ যারা একটু ওয়েস্টার্ন ইউরোপের থেকে পিছিয়ে আছে তাদেরকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা ভারত করছে। তা অবশ্যই ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের মাস্টার স্ট্রোক, এবং এই একটা সফর অনেক সমীকরণ কিন্তু বদলে দিতে পারে। দেখুন এই কথাগুলো যখন ছোট ছোট মাধ্যমে বা ছোট ছোট ডটে আপনারা শোনেন, তখন এই কথাগুলোর ব্যাপ্তি হয়তো আপনারা বুঝতে পারেন না, কিন্তু প্রত্যেকটি ডট যদি জড়ো করেন বা সমানভাবে যোগ করেন তাহলে বুঝবেন প্রত্যেকটি সফর, প্রত্যেকটি আলাপ আলোচনায় এখন কিন্তু একটা আলাদা গুরুত্ব এবং ব্যাপ্তি আছে। যখন বাংলাদেশের এই ধরনের ফান্ডিং আসার খবর আমি করেছিলাম, আপনারাও হয়তো বোঝেননি বাংলাদেশে বিপুল পরিমাণে ডিফেন্সিভ কমপ্লেক্স তৈরি করতে ইনভেস্ট করবে তুর্কি। আর আজকে দেখুন সেই গোয়েন্দা রিপোর্ট সত্যি হলো, এবং বাংলাদেশের সাথে তুরস্কের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স তারা তৈরি করছেন অফিসিয়ালি। এর পাল্টা ভারতও দিচ্ছে। এবার দেখুন আরো একটা ছোট্ট বিষয় আপনাদের এখানে বলে দিই। এই মুহূর্তে তুরস্ককে অফিসিয়াল বয়কট ভারত করেছে, এবার ডিপ্লোম্যাটিক বয়কটের জায়গা কিন্তু ভারতবর্ষ তৈরি করলো। কিভাবে তৈরি করলো? এই মুহূর্তে সাইপ্রাসের যদি অবস্থানটা দেখেন, দেখবেন তুরস্কর একদম নিচে অবস্থিত সাইপ্রাস। প্রধানত গ্রিক প্রধান লোকেরাই কিন্তু সাইপ্রাসকে চালাতেন। 1974 সালে সাইপ্রাসের উপরের দিকের অংশ, নর্থার্ন অংশটা তুর্কি দখল করার চেষ্টা করে, কারণ তুর্কি দাবি করে সাইপ্রাসের উপরের দিকের অঞ্চলে যে মানুষগুলো থাকেন তারা প্রধানত তুর্কিস, এবং নিচের দিকে যারা থাকেন তারা হলো গ্রিক অধিবাসী বা গ্রিক সম্প্রদায়ের মানুষ। কিন্তু এই উপরের দিকের অংশগুলোকে নিয়ে তুরস্ক চায় নতুন একটি রাষ্ট্র তৈরি করে নিতে, অর্থাৎ সাইপ্রাসকে দুভাগে ভেঙে দিতে চেয়েছিল তুরস্ক, এবং ওই মাঝের দেশটিকে স্বীকৃতি তুরস্ক দিতে চায়, এবং ওই মাঝের দেশটি সাইপ্রাসের অংশ নয় বলে তুরস্ক কিন্তু আজও প্রচার করে। আর এই সাইপ্রাসের সঙ্গে তুরস্কের এই কনফ্লিক্টটাই কাজে লাগাতে চাইছে ভারত, এবং 25 বছরের সময় বেশি সময়
পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সাইপ্রাস সফর নিঃসন্দেহে ইউরোপীয় ইউনিয়নের সমীকরণ তো বদল করবেই, পাল্টা তুর্কিকেও প্রবল চাপে ফেলবে। কারণ তুরস্ক চাইছিল সাইপ্রাসের এই নর্থার্ন পার্টটাকে ভারত স্বীকৃতি দিক, পাকিস্তান স্বীকৃতি দিক। এখন বর্তমানে অবস্থাটা এমন গিয়ে দাঁড়ালো, যখন ভারত সাইপ্রাসে যাচ্ছে, স্বীকৃতি তো দূরের কথা, বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্র এই ছোট্ট সাইপ্রাসের অংশটিকে রেকগনাইজই করবে না। রিওয়ার্ড তো অনেক পরের বিষয়। অর্থাৎ নিঃসন্দেহে ভারতের ডিপ্লোম্যাটিক একটি ধুরন্ধর চাল। বাংলাদেশকে কেন্দ্র করে তুরস্ক যেভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, পাল্টা সাইপ্রাসকে কেন্দ্র করে তুরস্ককে চাপে ফেললো ভারত। এবং এই চালের জন্য নিঃসন্দেহে যিনি পরিকল্পনা করেছেন তার কৃতিত্ব 100%। এবং এই পুরো বিষয়ের আপডেট আন্তর্জাতিক স্তরকে অনেক বেশি ভাবাবে এবং অনেক বেশি আপডেট এই বিষয়ে আসবে। আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য বানাবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন তাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা। ধন্যবাদ।